আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেকটাই ভালো আছি। তো কি অবস্থা? ঠিক আছে স্যার। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার এই পরিবহন জগতে আসা নিয়ে একটু ইন্টারভিউ টাইপ, মানে আপনি আমাদের সাথে শেয়ার করবেন যে কিভাবে হচ্ছে এই পরিবহন জগতে আসলেন বা পরিবহন জগতে আসার পর আপনার কি কি অভিজ্ঞতা হইলো এতদিনে, এগুলো একটু আমরা জানবো আর কি। মূলত আমি পরিবহন সেক্টরে আসছি ছোটবেলা থেকে। তখন কত আমার বয়স মনে হয় 10 থেকে সর্বোচ্চ 12 বছর বয়স চলে। তখন এটা ছিল সময় 97 এরকম। তো সেক্ষেত্রে সংসারের অভাব অনটনের ভিত্তি করে আমি এক পর্যায়ে মনে করেন রাস্তা যখন ঘুরতাম, তেমন তো অবস্থা তখন ছায়াবাদ বাস টার্মিনাল ছিল। বাস টার্মিনাল থাকার ভিতরে শুধু আপনার বর্তমানে আপনি হয়তো আসা যাওয়ার পথে দেখবেন এই সাবেক টিটিপাড়ার যে স্টাইল কাউন্টার যে মাঠটা বাউন্ডারির ভিতরে ছিল, এই বাউন্ডারিটার ভিতরে আগে ছিল দূরপাল্লার গাড়িগুলো যারা আসতো, যারা যেমন বেনাপুর থেকে, বরিশাল থেকে বা মানে দেশের বৃহত্তর দক্ষিণ আপনার উত্তরাঞ্চল থেকে যে গাড়িগুলো চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগের দিকে যাইতো, এই গাড়িগুলো এসে এখানে স্টপেজ দিত রাত্রেবেলা। তো একটা পর্যায়ে আমি তখন এরকম বলতে গেলে আইসা বসে রয়েছি। বসে থাকার পর ইগল পরিবহনের একজন ড্রাইভার, ওনার নাম কেরামত মিয়া, ওনার নাম হচ্ছে কেরামত আলী, তো সবাই কেরামত করে থাকে, ইগল পরিবহনের ড্রাইভার। তো উনি তখন ইগলের নন এসি গাড়ি চালান। তো এক সময় যখন আমি চার দোকানে বসে রয়েছি, তো পয়সা আমার পেটে প্রচন্ড রকম ক্ষুধা ছিল। তো ক্ষুধা থাকার পরে আমি যখন দোকানদারের কাছ থেকে বললাম যে আমাকে একটা রুটি দেন, আমার ক্ষুধা লাগছে। তো ওর লোকটা আমাকে দেয় নাই, একটা ছোটাছুটি লোক একটা ইয়া করছে, ব্যবহার দেখাইছে। তো দেখানোর পরে ওই লোকটা ওই যে স্টুপিজ এখানে দিতে আসছে, ওই স্টুপিজ দেওয়ার ফাঁকে উনি চা খাওয়ার জন্য দোকানে আসছে, চা পান খাওয়ার জন্য দোকানে আসছে। তো বলতেছে দোকানদারে যে ওকে আমার পক্ষ থেকে আমি বিল দিয়ে দিবো, ওকে আমার পক্ষ থেকে ওকে ও যা খায় ওকে খাওয়া। তো আমি মোটামুটি 2টা রুটি খাইছি, 1 কাপ চা খাইছি, আর মোটামুটি আমার মনে হচ্ছে 3-10 পান খাইছি। তো খাইয়া আমি লোকটা দিকে তাকিয়ে রইলাম, লোকটা আমার বিলটা দিয়ে দিছে। তো লোকটা একটা বয়স্ক ড্রাইভার ছিল, মুরব্বী। তো আমি ওনাকে নানা বলে সম্বোধন করি, নানা ভাই বলে সম্বোধন করছি। তো নানা ভাই বলে সম্বোধন করে আমি ওনাকে বললাম, নানা ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। তো কি বলবো বলো? আমি তো ওই আসলে দেখেন আমি একটু সমস্যায় পড়ছি, আমার বাসা অমুক জায়গায়, আমার বাসায় ভাই বোন আছে, আমার মা আছে, যদি আমাকে 20 টাকা দিতেন আমি আমার ছোট দুটা বোন আছে, বোনের জন্য আমি কিছু কিনে নিয়ে যাবো। এই কথা বলার পর তো উনি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে উনি আমাকে 20 টাকা দিয়ে দিচ্ছে। 20 টাকা দিয়ে দিছে। আপনি হয়তো বেসিক্যালি আগে কত সালের ঘটনা? এটা আমি 97 কথা বলতেছি। 1997। কথা বলতেছি। তার মানে 20 টাকা তখন অনেক ইউজ অনেক। তারপরে তো উনি আমাকে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব না করে উনি আমাকে 20 টাকা দিয়ে দিচ্ছে। তো 20 টাকা দেওয়ার পর আমি 20 টাকা নিয়ে চলে গেছি বাসায়। বাসায় যাইতে আমার যতটুকু মনে পড়ে সম্ভবত 5 টাকা খরচ হয়েছে বাসায় যাই। হায়দ্রাবাদ থেকে নারায়ণগঞ্জ যেতে তখন আমার 5 টাকা খরচ, ভাড়া দিছি, আমি ভাড়া দিয়ে গেছি। তো পরে এরকম 2 দিন পর আমি আবার সায়দাবাদ আসছি। সায়দাবাদ আইসা এই যে আজকের যে রেল লাইনটা দেখতেছেন, এই রেল লাইনটা তৎকালীন সময় অনেক উঁচা ছিল। এই রেল লাইনটাই শুধু পুরো সায়দাবাদের ভিতরে এই জায়গাটাই শুধু অনেক উঁচু ছিল, এবং তার আশেপাশে যত জায়গা ছিল সব মানে রেল লাইনের নিচে ছিল, রাস্তার নিচে ইয়া ছিল আর কি, তেমন ছিল। তখন এই রেল লাইনের এই রাস্তা ওই পার থেকে এই পার, এই পার থেকে ওই পার, হয়তো সায়দাবাদের যারা দেখতে, তারা হয়তো যারা পুরনো লোক তারা হয়তো এটা বলতে পারবে যে তৎকালীন সময় একটা ভ্যান গাড়ি, যে ভ্যান গাড়িগুলো মনে করেন নারায়ণগঞ্জ বলেন, কাউসিয়া বলেন, এই সকল জায়গা থেকে ভ্যান গাড়ি লুট দিয়ে আইনা আমরা থেকে ভ্যান গাড়ি লুট দিয়ে পুলিশ তারপরে সকল এই গোলাই পার, তারপরে এই সকল জায়গায় মাল নিয়ে আসতো। এই ভ্যান গাড়ি ওই পার থেকে এই পার, এই পার থেকে ওই পার, যদি একটা ভ্যান গাড়ি যদি ঠেলে ওই পারে নিয়ে যেত তাহলে তখন 2 টাকা দিত। টাকা মানে অনেক ছিল তখন। 2 টাকা দিত, 2 টাকা দিত। এরকম করে আমি ওই দিন সারাদিন প্রায় মনে করে কয় টাকা, এই 70-80 টাকার মতো আমি ইনকাম করছি। তো 70-80 টাকার মতো ইনকাম করার পর আমি ওইখান থেকে ধরেন 20-25 টাকার মতো খাবার খাইছি, বাকি টাকা আমার কাছে ছিল। আমি কৌতূহল নিয়ে রাত্র তখন প্রায় 8টা কি 9টা এরকম একটা টাইম, 8টা কি 9টা এরকম একটা টাইম। এই টাইমে আমি সেই জায়গায় গেছি, ওই যে ইগল গাড়ি ড্রাইভারের সাথে দেখা করছি, ওই জায়গায় গেছি। ওই জায়গায় যাওয়ার পর আমি কাউন্টার ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এরকম আপনাদের এই বাসের একজন ড্রাইভার ওই দিনটা দেখা হয়েছিল, তো ওনার নাম হচ্ছে গিয়ে কেরামত আলী, উনি আমাকে বলছেন কেরামত আলী, ঠিক আছে? হ্যাঁ কেরামত ভাই আজকে আসে না, উনি কালকে আসবে। তা আমি এটা শুনে আমি চলে গেছি। আর এক পর্যায়ে তারপরের দিন আমি আসছি। তারপরের দিন আমি আর কোনো কাজের উদ্দেশ্যে আসি নাই, এমনি শুধু ওনাকে দেখার জন্য আমি আসছি। দেখার জন্য আসছি, আর উনি আমাকে আমার সাথে দেখা হইলো রাইতে প্রায় মনে করেন 10:30টার দিকে। আমি বিকেলবেলা আসছি, 10:30টার দিকে আমার সাথে দেখা হয়েছে। উনি বেনাপোল থেকে আসছে চট্টগ্রাম যাবে, ঠিক আছে? তো পরে আমি ওনারা গিয়া জড়াই ধরা বলতেছি
যে নানা ভালো আছে? কই তুমি? আমি বলি না আজকে আপনার দেখার জন্য আসছি। তো উনি আমার মাথায় হাতটা ধুলাই দিয়ে বলতেছে তোমার ঘরে কে কে আছে? আমি বললাম যে আমরা ভাই বোন 5 জন, বাবা নাই, বাবা আমাদেরকে রেখে চলে গেছে। তো আমার মা আছে আর আমার ছোট ভাই বোন 3 জন, আর আমার বড় বোন 1 জন। তো তুমি পড়ালেখা করো না? আমি বললাম যে না, পড়ালেখা করি না, পড়ালেখা আমার বন্ধ হয়ে গেছে, আমার বড় বোনের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। তো তুমি তাহলে এখন কি করো? আমি বললাম যে আমি তো কিছু করি না, ওই যে যেটা দেয় নিজে খাই, আমার হয়তো দেখা গেছে যা কাজ পাই, মানে হালকা কাজ যেটা পাই ওটাই করি, যেটা ভারী কাজ তো আমি করতে পারি না। এবার এই কথা যখন সে এই কথা শোনার পর উনি আমাকে বললো যে তাহলে আমার কাছে কেন আসছো? আমি বললাম যে না ভাই, যদি আপনি পারেন আপনার দ্বারা সম্ভব হলে আমাকে একটা কাজ দেন, আপনার গাড়িতে আমাকে একটা হেল্পারের চাকরি দেন। তো উনি আমাকে বলতেছে ভাই তুমি তো এত বড় গাড়িতে, আমরা তো দূরপাল্লার গাড়ি চালাই। তখনকার সময় এই যে আমরা আজকে নাইটের গাড়িগুলো বলি না যে নাইটের গাড়ি, তখনকার সময় উচ্চারণ হইতো এটা কোচ গাড়ি, কোচ গাড়ি, নাইট কোচ গাড়ি বলে। ঠিক আছে, কোচ শব্দ ব্যবহার করতে শুনি। তো যাই হোক, এই বিষয়ে তো উনি আমাকে বললো যে এই আমাদের এই কোচ গাড়িতে তোমার মতো ছোট বাচ্চা তো আমরা আসলে কেউ নিবে না। ঠিক আছে, আমি তো তাও না ভাই, আসলে দেখেন আমি এদিকে আজকে অনেকদিন যাবত ঘুরতেছি, অনেক ভালো খারাপ মানুষ আমি দেখছি, কারো কাছে সাহস করে আমি বলতে পারতেছি না যে আমাকে একটা কাজ দেন। দেখা গেছে আমি তো ছোট মানুষ, যদি আমার সাথে যদি খারাপ কিছু হয়ে গেল, তো তখন আমি হাফ প্যান্ট পরা ছিলাম, আমার গায়ে একটা হাতাটা গেঁথে ছিল। তো উনি আমার বললো কাজ আমি দিব, তবে এইখানে না, যশোরে, আমার বাড়ি যশোরে আমি দিতে পারবো। তাহলে আমি বললাম হ্যাঁ আমি যাবো। তো বললো তাহলে তোমার ভাই বোন ঘর ওনারা, আমি বললাম যে ওনারা আছে, ওনারা থাকবে, অসুবিধা নেই, ওনারা থাকবে, ওনাদের জায়গায় ওনারা থাকবে। তো এই কথা বলে না, তারপর তুমি তোমার বাসা থেকে তোমার মার সাথে তুমি একটু আলাপ করে আসো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আবার কবে আসবেন? তুমি কালকে না পরশু দিন, তুমি এখন থেকে ঠিক 4 দিন পরে তুমি আসবে। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে ওই 5 দিন পরে আমার মা আমাকে আসার জন্য কোনো ইয়া দিতেছিল না, পরে আমি এখন বাসা থেকে পলায় দিতে গেছি। ওনার সাথে এসে দেখা করলাম, উনি এসে আমাকে পরে আমি বললাম যে একটু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম যে হ্যাঁ আমার রাজি হয়েছে। পরে আমি ওনার সাথে ওইটা যশোর চলে গেছি। যশোর যাওয়ার পর উনি আমাকে একটা কাজ দিল একটা দোকানে কাজ দেওয়ার পর আমার দোকানে চাকরি করলাম। কিন্তু আমি টাকার মুখ দেখছি না, কারণ তখন আমার টাকা দরকার ছিল। আমার সংসারকে আমার ছোট ছোট বোন ছিল, শিশু, ওদের 2 টাকা সংসারে কিছু টাকা আমি দিতে চাচ্ছি না। আমি সংসারের তৎকালীন সময়, এখন আমি সংসারে বড় ছিল, আমি তখন তো বড় ছেলে ছিলাম। তো আমি চাচ্ছিলাম যে আমি ইনকামের রুচিলে আমার মাথাটা কিছু টাকা দিই। আমি যখন টাকা পাচ্ছি না, তখন আমি ওনারা বললাম যে না ভাই, যদি সম্ভব হয় আমাকে একটা গাড়িতে চাকরি দেন। তৈরি বলে যখন না গাড়িতে তো তোমাকে নিবে না। তো ওনার সাথে যখন আমার এই বিষয়টা নিয়ে বনিবনা হয় নাই, তখন আমি যশোর মুনিহার লড়াই লিস্টানের ভিতরে কয়েকজন মানুষের সাথে যখন আমার পরিচয় হয়ে গেছে 1-2 মাসের ভিতরে, তখন ওনাদের মাধ্যমে যশোর থেকে বেনাপোল কাঠগড়ি গাড়ি চলতো। গাড়ি চলতো। আপনার বেনাপোল লাইন সেক্রেটারির গাড়ি, জেসের আলীর গাড়ি, গড়াই 1013 গাড়ি নাম্বার ছিল, গড়াই 1013 গাড়ির নাম্বার। তো ওই গাড়িটার ভিতরে আমি সর্বপ্রথম সাদের স্পায়ার হেল্পার হিসাবে, হ্যাঁ, তখন তো সাথে হচ্ছে মালটা সাদের হেল্পার ছিলাম আমি তখন। আমার ওইটা দিয়ে হচ্ছে পরিবহন জগতে আসা। আমার পরিবহন জগতে আসা। তবে এই জগতে আসার পর থেকে আমি অনেক লাঞ্ছনা বঞ্চনা, অনেক কষ্ট করছি। সকল কিছুর প্রশংসা ওই আল্লাহর দরবারে। আর ওই ব্যক্তির জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করবো, যার উসিলা আছি আমি। আমার ওস্তাদ আবু তাহের, যেহেতু মারা গেছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। আমি 10 জনের শাগিদ না, আমি একজনের শাগিদ। আর আমি হচ্ছে কি আমার ওস্তাদের সর্বশেষ শাগিদ। এই জগতে আমি কষ্ট করেছি যতটা সত্য, তার থেকে বড় সত্য হচ্ছে গিয়ে আমি অনেক আদরের সাহিত্যে বড় হয়েছি। তারপরে এরপর হচ্ছে আস্তে আস্তে ড্রাইভিং এ আসা। মনে করেন তাদের স্পেয়ার হেল্পার, পিছনের গেটের হেল্পার, সামনের গেটের হেল্পার, কন্ডাক্টরিও কিছুদিন করছিলাম। কিন্তু দেখলাম যে কন্ডাক্টরি করলে মানুষের এই মন মানসিকতা ধরে রাখা যায় না। এই কারণে আমি পুনরায় আবার হেল্পার হইলাম। হেল্পার হওয়ার পরে এই মোটামুটি আলহামদুলিল্লাহ 2008 সালের নভেম্বর মাসে আমার জীবনে আমি ড্রাইভারি খাতায় পরিপূর্ণভাবে নাম লেখা। পরিপূর্ণভাবে ড্রাইভার হওয়া হয়ে গেছে। হ্যাঁ, ড্রাইভার হয়েছি আমি অনেক আগে, অনেক আগে হয়েছে। আমার লাইসেন্স সর্বপ্রথম যেটা আমি খুলনা থেকে যেটা করছিলাম, যেটা আমার হাতে গেছিল লাইসেন্স, ওই লাইসেন্সটা আমার 2007 সালে করা। 2007 সালে করা, যদিও আরো আগে পাইতাম, কিন্তু আগে পাই না এই কারণে, কারণ তৎকালীন সময় আমার বয়স 18 পুরোপুরি পাইনি, না হওয়ার কারণে ম্যাজিস্ট্রেট আমাকে লাইসেন্স দেয় না। তবে আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউ দিয়েছি, তখনকার সময় অনেক ইয়া ছিল, একটা লাইসেন্স করতে গেলে অনেক ঝামেলা পোহাতে। তো আমার 4-5 মাস বাকি থাকার কারণে আমাকে লাইসেন্স দেয় নাই। সেই লাইসেন্স আমার 1 বছর পরে গিয়ে আনা লাগছে। তো যাই হোক, ওই জায়গা থেকেই মনে করেন সর্বপ্রথম আর আমার জীবনের সর্বফার্স্ট আমি যে গাড়িতে আমি চান্স পাইছি সেটা হচ্ছে যশোর জেলার এমকে পরিবহনের গাড়ি ছিল। জেসি ছিল টাটা 1510 পাওয়ার স্টিয়ারিং গাড়ি, 5 মডেলের গাড়ি, টাটা 1510 গাড়ি। আর আপনার গাড়িটা মোটামুটি খুব ভালো মানের গাড়ি ছিল, তৎকালীন সময়ের জন্য ওই গাড়িগুলোই মনে করেন অনেক ভালো ছিল। আচ্ছা, এরপরে
জীবনের এই পর্যন্ত মানে এই যে 28 বছর পরিবহন জগতের বয়স পর্যন্ত কি কি গাড়ি চালাইছেন নিজে আপনি? আমি কিসের গাড়ি চালাইছেন বা কি কি ব্র্যান্ডের? আমি চালাইছি 909 গাড়ি, ইনো একে মডেলের 2 গাড়ি, 173 গাড়ি, তারপর আপনার এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন কিন্তু মানছে ওয়ানটি থেকে ওয়ানটি গাড়ি চালাচ্ছি। আর এর ফাঁকে ঢুকে আমি বর্তমান সময়ে আইচার গোল্ড 20 গাড়ি, আইচার গোল্ড চালাইছি, লিলেন 18 চালাইছি, লিলেন 16 সুপারও চালাইছি, তারপরে বিএম গাড়ি চালাইছি, বিএম পুষো না, বিএম পুষোর আগে যে গাড়ি শুধু বিএম, ঠিক আছে, ইস্যুজু গাড়িও চালাইছি, ইস্যুজু এমটি গাড়ি চালাইছি, এলটি না এমটি আগের মডেল। এরপরে বেডফোর্ড গাড়িতে আমার জীবনে আমি গাড়ি চালানো শিখছি, ঠিক আছে, বেডফোর্ড গাড়িতে আমি আমার জীবনে গাড়ি চালানো শিখছি। আজকে সৌদিয়ার যে মার্সিডিজ গাড়ি বেঞ্চের যে অরিজিনাল যে দুটা মার্সিডিজ গাড়ি, এই দুটা গাড়ি, একটা গাড়ি যখন কলকাতা চলতো, আমার ওস্তাদ একজন, আমার একজন ওস্তাদ, উনিও আমার মেইন ওস্তাদের সাথে ছিল, তো উনি সিরিয়ালে আমার আগে, তো এই কারণে মনে করেন উনিও আমার ওস্তাদ, কথা বলছেন, উনিও আমার ওস্তাদ। অ্যাকচুয়ালি আসলে একটা বিষয় কি, আমার জন্মদাতা পিতাকে আমি কখনো ভুলি নাই, মৃত্যুর রাত পর্যন্ত আমি কখনো ভুলবো না, এবং আমার ওস্তাদ যারা আছে তাদের তো আলহামদুলিল্লাহ আমার মৃত্যুর রাত পর্যন্ত আমি তাদেরকে ভুলবো না। চলো আপনি তো মোটামুটি চালাইছেন, আমি যতটুকু দেখছি। এবং লাস্ট আপনার এই সিনেমাটির বোধহয় রোগে এক্সপ্রেসের গাড়ি চালিয়ে আমি আবার পুনরায় হিমালয় এক্সপ্রেস আমার সাবেক জায়গায় আমি আসছে। আচ্ছা, মানে সেন্ট মার্টিন হুন্ডাইও চালাইছেন, আসলে লেলেন পারমিটারও চালাইছেন, মোটামুটি সবই চালানো হয়েছে আর কি। আচ্ছা ভাইয়া, এই দীর্ঘ 28 বছর আছেন হচ্ছে পরিবহন জগতে, তো আপনি স্টাফ থাকাকালীন বা ড্রাইভিং এ আসার পরে হচ্ছে কোনো ডাকাতি বা কোনো এরকম ইনসিডেন্ট আছে আপনার লাইফে? হ্যাঁ, অবশ্যই আছে। ডাকাতি তো আমি আমার এই লাইফে অবস্থায় প্রায় অনেকবারই, বেশ কয়েকবারই করছি, তবে ড্রাইভিং পেশা আসার পর থেকে ফার্স্ট টাইম। সবচেয়ে ভয়ানকটা একটু বলে, যেটা একটু বেশি ভয়ানকটা বলতে গেলে কি, দেখেন, ডাকাতের বিশ্লেষণ যদি আমি আপনাকে দিতে চাই তাহলে ডাকাত বলতেই ভয়ঙ্কর, সেটা ছোট হোক আর বড় হোক, ডাকাত বলতেই ভয়ঙ্কর। তো আমার সাথে যে ঘটনাটা ঘটে যাওয়া, আমি তো তখন আলবারাকা পরিবহনের 9814 যে গাড়িটা, 14 সিরিয়ালের 9814 নাম্বার গাড়িটা, ওটাতে উদ্বোধনীয় সময় থেকে দীর্ঘদিন আমি গাড়িটা চালাইছি। তো ওই জায়গায় কর্মরত অবস্থায় কোরবানির ঈদের 17 দিনের মাথায়, কোরবানি ঈদের 17 দিনের মাথায় গাড়িটা একটু যাত্রী করতে দিয়েছিল, গাড়িটা কাজ করাইছি সায়দাবাদ, কাজ করাই নিয়ে সায়দাবাদ থেকে আমরা ট্রিপ ধরে চলে গেছি রাতে, মানে সায়দাবাদ থেকে লাস্ট ট্রিপের একটা 12টার দিকে আমাদের একটা শিডিউল দেওয়া হয়েছিল, লাস্ট ট্রিপ 12টায় এখান থেকে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যাত্রী ভালো ছিল, 30 জন যাত্রী নিয়ে আমি রামগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। তো এই অবস্থায় রাত্রে 1টার দিকে বা 1টা-2টার ভিতরে আমি কুমিল্লা হোটেলে, তখন আমরা জমজম হোটেলে, আলিকাচর জমজম হোটেলে আমরা হোটেল বিরতি দিতাম। হোটেল বিরতি শেষে আমরা আবার রওনা দিই। তো বাগমারা লাকসাম রোডে যখন আমি ঢুকছি, বাগমারা থেকে লাকসামের মাঝামাঝি হরিচর নামের একটা স্থান আছে, হরিচর এবং হালিশর। হরিচর আর হালিশরের মাঝামাঝি যেই আমাদের নোয়াখালী রোডে যারা কর্মরত অবস্থায় আছে বর্তমানে এবং আগে পরে সবাই জানে, ওই যে টার্নিংটা, এস টার্নিং, এই এস টার্নিংটাই মনে করেন, নাইটের গাড়ি তো ছিল আমার তখন, প্রায় ধরো 2টা থেকে 2:30 এরকম একটা সময়, রাস্তা ফুল ফাঁকা, শুনশান রাস্তা, আমিও মনে করেন গাড়ি চালাইতেছি 80 180 এইভাবে চালাইতেছি। এই টার্নিংটার ভিতরে আমি যতটুকু আন্দাজ করি যে আমার স্পিড মনে করেন এই 70-80 এরকম একটা ইয়ে ছিল, রাস্তা তো ফাঁকা টার্নিং, হ্যাঁ, এই ইয়াতেই মনে করেন আমি যখন এদিক থেকে টার্নিংটা পাস করি, আমি যখন সামনের দিকে মুভ করছি, হেডলাইটটা আমি যখন আপনার ডিবারে বাড়ি দিছি, তখনই দেখলাম কি 2টা মাসের পিকআপ ঠিক রাস্তার এপার ওপার হয়েছিল, রাস্তা ব্লক করে রাখছে, মাঝখানে কিছু গাছ টাছ পরে আছে। আমি এটা দেখা মাত্রই আমি, যাই হোক আলহামদুলিল্লাহ, খুব কিসের ভিতরে আমার গাড়ি জমে গেছে, গাড়ি তাও জমাইতে মনে করেন মোটামুটি অনেকটা ব্যস্ত হয়ে গেছে, ইমার্জেন্সি ব্রেক করা লাগছে, ব্যস্ত হয়ে গেছে। যে এখন আমি প্রথমে ভাবলাম কি, হরেনের আওয়াজ দিলাম, কোনো শব্দ নেই, কোনো লোকজন তো দেখতেছি না। তো দেখলাম যে আমি ভাবছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কাজ করে আছে, তো ভাবলাম যে গাড়ি মনে অ্যাক্সিডেন্ট করে কাজ করছিল, রাস্তার উপর পড়ে রয়েছে। এখন আমি জানালা খুললাম, আপনার এভাবে হাত রাখছি, এভাবে হাত রেখা মাত্র মাথাটা বের করছি, দেখলাম ঝোপের ভিতর থেকে একটা লোক আইসা, ওনার হাতে একটা কাঁচি ছিল না কি ছিল আমি বলতে পারবো না, এটা দিয়ে এসে এভাবে আমাকে কোপ দিছি। তো আমি মাথাটা সরাই ফেলছি, তো এই কোপটা আইসা আমার এই হাতের এই জায়গায় আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখনো স্পট আছে, এখন স্পট আছে, যে জায়গাটা কোপ লাগছে। তো এটা দেখাই পরক্ষণে আমার মনে পড়লো, ঠিক ওই দিনের থেকে 4 দিন আগে আমাদের ওই আলবারাকা পরিবহনের পদ্মা কাশেম বলে ওনাকে, কাশেম খান ওই গাড়িটা চালাইতো, গাড়ি নাম্বার 4492। এই গাড়িটাও সেম এই জায়গাটাই ডাকাতের হাতে পড়ছে। যখন গেট করতে দেরি করছে, ওই গেট করতে দেরি হয়েছে দেখে হেল্পারকে এই আপনার রানের ভিতরে কোপ দিছে, পিঠে কোপ দিছে সুপারভাইজারদের সহ, আর ড্রাইভারকে মনে করেন খুব মারছে, গেট করতে দেরি হয়েছে দেখে। এখন এই পরক্ষণে আমার মনে পড়ে গেছে সেকেন্ডের ভিতরে যে 2 দিন আগে ওরা যখন এসে গেটের বাইরে গেছে, তখন আমি আমার হেল্পার গলার উপরে বসা ছিল, গলার উপরে বসা, আমি উপরে ধাক্কা দিয়ে পালাই বললাম যে গেট কোথায়, যাওয়াই বলবো পরে। আমার হাতে মোবাইল দিয়া ছিল, আমি একটু যাই আমার মতো করে আমি সেভ করে রাখছি।
আমার মতো আমার জিনিসগুলো আমি সেভ করে ফেলছি। এক পর্যায়ে আমার তখন 98 চোদ্দ গাড়ি গ্রিলালা গাড়ি ছিল, হ্যাঁ, ঠিক আছে, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না। তো এই গাড়িগুলো তখন গ্রিলালা গাড়ি ছিল, এই রয়্যাল 13, 14, হ্যাঁ 13, 14, 12, 13, 14, 15 এই চারটা গাড়ি কিনছে, গেল গ্রিলালা গাড়ি ছিল। তো এখন আমি কি করলাম, ঘোড়ার উপরে দাঁড়ায় লুঙ্গি পরা ছিলাম তো, আর গেঞ্জি পরা ছিলাম, ঘোড়ার উপরে দাঁড়ায় আমার লুঙ্গিটা ফেলে আমি এভাবে ছাড়া দিয়ে ফেলছি। আমি বললাম বাবা আমার কাছে কিছু নাই, এটাকে হাতের ভিতরে কালি টালি, হাতের ভিতরে কালি, আমি গ্যারেজ থেকে কাজ করে মাত্র আসছি। এই কথা বলার পর ওরা কি করলো, আমার এভাবে ধাক্কা দিচ্ছে আর আমি এভাবে ড্রাইভিং সিটের উপরে পড়ে গেছি আর আমার হেল্পারের এই জায়গায় গোটা মানে দাওয়ার উল্টা পাশ দিয়ে এই জায়গাটা করতেছে আর হেল্পারের পকেটের হাতায় মোবাইল আর টাকা ছিল, টাকা নিয়ে নিছে। আমার সুপারভাইজার আলফা ওয়ানে বসা ছিল, এই ওয়ানে সুপারভাইজার খুবই একটা সিধা সাদা একটা লোক ছিল, ও খুব ভয় পাইছে, ও মারাত্মক লেভেলে ভয় পাইছে। ও যে এইভাবে শক্ত হয়ে গ্রিল যে দাঁড়ায় আছে, ও শক্ত হয়ে দাঁড়ায় আছে, ওরে যে দিকটা মারতেছে, তারপর ওরে যে ওর পকেট হাতে যে মোবাইল টোবাইল নিয়ে গেছে, ওর এগুলো কোনো বিলিভও করতেছে না, মানে কোনো কিছু মনে করতেছে না, কিন্তু ও শক্ত হয়ে দাঁড়ায় আছে, মানে ওর একটা বলতে মনে ও সেন্সলেস হয়ে গেছে। তো এক পর্যায়ে কি হলো, ওরা ওদের মতো ডাকাতেরা, ওরা ওদের মতো এই বড় বড় স্যার রান দাও চাইনিজ কোরআন মোরাল এগুলো নিয়ে বড় গাড়ি ভিডিও হরবর করে 8 জনের মতো উঠছে, আর বাকি এরা মনে করেন সবাই গাড়ির সাথে দাঁড়িয়ে আছে। আমাকে লাইট বন্ধ করছে, গাড়ি স্টার্ট করতেছে, তারপরে ওরা সবাই হাতে ধরে। যাই হোক, এই যাত্রীদেরকে যখন হাতাইতেছে, এর ভিতর দিয়া এই পিছনের সাইডে মনে করেন বেবি মনে হয় ফ্যামিলি লাইনে বসছিল, মহিলা মা বসছিল, ওনা মেজো ছেলে আইনা উঠে দিয়ে গেছে সাইদাবাদ এসে গাড়িতে, ওনার ছোট ছেলে দাঁড়ায় আছে চাটখিল নামে, উনি ছোট ছেলে দাঁড়ায় আছে মাকে নেওয়ার জন্য, ঠিক আছে। ওই মহিলা একলাই ছিল, হচ্ছে ওনার মেজো ছেলে আমাকে বলে গেছে যে ভাই আমার মাকে চাটখিল নামাই দেন, আমার ছোট ভাই দাঁড়ায় থাকবে কাউন্টারে নামাই দেন। আমি বলছি ইনশাল্লাহ আমরা যেতে কাউন্টার খোলা হয়ে যাবে, কারণ আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে মার্কেট থেকে রাত্রে 2টা 2:30 বাজে ফার্স্টে। তো সেক্ষেত্রে যাই হোক, ওই মহিলার কাছে যখন গেছে, ওই মহিলার কাছে গেছে আর মহিলা এভাবে হাতাইলো, মহিলার কানে গলায় কোনো কিছু নাই কেন, বয়স্ক মহিলা, ভাই বিশ্বাস যদি করেন একটা থাপ্পড় যে দিছে, আমি এখানে দেখে আর দাঁড়ায় থাকতে পারি না, আমি গিয়া ওরা 3-4 জন আসছিল, 3-4 জন এইভাবে সরাই দিয়ে আমি যারা আসছিল মহিলার সামনে ওদের আমি পাও জড়ায় ধরছি। আমি কইছি ভাই আপনাদের আল্লাহর দোহাই লাগে, যান আমার নিয়ে যান, কিন্তু কারো গায়ে একটা টাচ করেন না, মাইরেন না, ধরে না, কিছু করেন না। পরে ওই যে আমি যাদেরকে সরাই দিয়ে গেছি না, এদের ভিতর থেকে একজনে, এটা কি ঘর ছিল না কিছু জানি না, আমার পিঠের ভিতরে, আমি তো ওর পাও জড়ায় এভাবে লুয়া বসে গেছি, ও আমার পিঠের ভিতরে একটা বাড়ি দিছে, আর ভাই আমি ড্রেনের ভিতরে শুয়ে পড়ছি, উপরে আমি শুয়ে পড়ছি, যে বাড়িটা দিছে। তারপরে ওই আরেকজন যে ছিল, ও কি করছে, ওরা দুইজনে মিল্লা আমার এই গেটের উপরে একটা মিনিমাম 3 থেকে 4 মিনিট আমার এই গেটের উপরে দুইজন একটা দাঁড়ায় আছে, ঠিক আছে। তো একটা মাইনের সম্মুখীন হইলাম, তো যাক মাইন খাইছে, আফসোস নাই, কিন্তু মহিলাটা থেকে আর কোনো গায়ে হাত তুলে নাই, এটার জন্য আমার কোনো আফসোস নাই। তো এক পর্যায়ে এই মনে করেন আমরা এই করলাম হিমাচলের, তখন হিমাচল এক্সপ্রেস ছিল, হিমাচলের এক্সপ্রেসের 0057 নম্বর গাড়িটা সবাই চিনে, সুপরিচিত একজন মানুষ, যদিও সে আমার বয়স অনেক সিনিয়র। তো আপনার আনসার আলী ড্রাইভার, আনসার ভাই, এই আনসার ভাই এসে মনে করেন আমার পাশে দিয়ে দাঁড়াইছে। আনসার ভাই আসার সাথে সাথে মনে করেন ইকোনো, তারপরে রায়পুর লক্ষ্মীপুরের মৌসুমী গাড়ি, তারপরে আপনার এই যে সানফ্লাওয়ার, এরকম প্রায় 4-5টা গাড়ি যখন একসাথে চলে আসছে, ওরা যখন দেখছে, ওরা দেখে মনে করেন বাস ওরা নিতে জানাওয়ারটা নিয়ে চলে গেছে, মনে করেন ওরা যা পাইছে এই মনে করেন নিয়ে চলে গেছে। যখন 4-5টা গাড়ি চলে আসছে, গাড়ির সংখ্যা বেড়ে গেছে, লোকজনের সংখ্যা বেড়ে গেছে, চলে গেছে। তবে সব থেকে দুঃখ যেটা লাগছে, আমি যখন গাড়ি চালাই এটা আমার দায়িত্বের জায়গা, আমি যখন গাড়ি চালাই এটা আমার দায়িত্বের জায়গা, আমার কর্মর থেকে কিন্তু আমার দায়িত্বটা বড়। আমার লাইসেন্সের দাম হচ্ছে কত, মাত্র 15 থেকে 20,000, সর্বোচ্চ ধরলাম 20,000, আর বেশি না, হয়তো 2-4-3 মাস শ্রম, এই তো, এটা বেশি কিছু না। তবে এই সামথিং একটা জিনিসের উসিলায় কোম্পানি আমাকে কোটি টাকার সম্পদ আমার হাতে তুলে দিচ্ছে, আমার কর্মটার থেকে আমার দায়িত্বটা বড় জিনিস। এই কথাটা বললাম এই কারণে, ছোট্ট একটা কথা বলি, আমাদেরকে ঢাকায় যখন ছেড়ে দিল, আমরা যখন চলে গেলাম, ফয়েজগঞ্জ যে সিএনজি পাম্পটা, লাকসাম ঢোকার আগে ফয়েজগঞ্জ যে সিএনজি পাম্পটা, ওই জায়গা থেকে আমার গাড়িটা যেখানে ডাকাতি হয়েছে, ধরেন কত কিলো হবে, ধরলাম সর্বোচ্চ যদিও হয় 2.5 থেকে 3 কিলো রাস্তা সর্বোচ্চ। এইখানে ডাকাতি হচ্ছে, পুলিশ ওখানে বসে বসে, হাইও পুলিশ যাদের ডিউটিরত অবস্থা, তারা ওইখানে বসে বসে চা খাচ্ছে, তারা ওখানে বসে বসে চা খাচ্ছে। বিশ্বাস যদি করেন, পুলিশদেরকে দেখে আমি অনেকগুলো কথা বলছি, কিন্তু আসলে কি বলবো, তখনকার সময় তো মনে করেন দেশে কোনো আইন কানুন ছিল না, আইন ছিল কিন্তু মানার মতো লোক ছিল না। আমি মানুষের কথা কি বলবো, আমি নিজেও তো মাঝে মধ্যে মানি না, কেন মানি না, এটার একটা ধারা আছে, এটা বুঝছেন, আর এটা সবাই জানে যে আমি কেন মানি না, বুঝছেন। আমার 3 ঘন্টার রাস্তা যখন আমার 12 ঘন্টা লাগে, তখন আমার কষ্টটা শুধু আমি জানি আর আমার উপর আল্লাহ জানে, আমারটা অন্য কেউ জানে। তো যাই হোক, এই পুলিশগুলো মনে করেন এখানে টাকা দিয়েছে, যখন তাদেরকে আমরা ইনফর্ম করলাম যে আপনি এখানে বসে চা খাইতেছেন, আর ওইখানে আমাদেরকে দেখেন আমার এই জায়গায় কি করছে, তখন তারা গাড়ি নিয়ে ওইখানে যায়, তখন তো টাকাতে কোনো চিহ্নই নাই ওইখানে, তাই না, কি বল। তো যাই হোক, টাকাতে কথা মনে করে এই রিসেন্টলি কিছুদিন আগে আমাদের 21-এ এক গাড়িতে, এই ঈদের পরে মনে হয় ঘটনাটা হয়েছে,
ভেরিফিকেশন একটা গাড়িতে এরকম টাকা কেটেছে এবং এই গাড়িটা আমার অবস্থায় ছিল ড্রাইভার সোহেল। দক্ষতার কারণে বেঁচে গেছে। দক্ষতার কারণে বেঁচে গেছে। আমি ভাই হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ তাকে পরিপূর্ণতা হবে, অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সে আবার তার কর্মজীবনে ফিরে আসুক, দোয়া করি। এবং আমাদের যারা বিশেষ করে লাকসা, অন্যান্য দূরপাল্লা, বিশেষ করে হাইওয়ে বাদে যে সকল পকেট রোডে যারা নাইটে গাড়ি চালায়, তাদের মধ্যে আমার একটা সতর্কতা দিব, এটাই যে আপনারা যখন পকেট রোডে নাইটে ঢুকবেন, দয়া করে কোনো রেশারেশি না, পারাপারি না, হুড়োহুড়ি না, জাস্ট একজন আরেকজনকে সাপোর্ট দিবেন। সেটা সাপোর্ট হচ্ছে এইভাবে যে আপনারা 3টা-4টা গাড়ি একসাথে ঢুকবেন, কেউ একা ঢুকবেন না। ভাই আধা ঘন্টা দেরি হোক, আপনি এবং আপনার যাত্রীদেরকে এটা মতো পৌঁছে দিবেন, এটাই হচ্ছে আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব। আপনার কাছে আমাদের আমি ড্রাইভার হিসাবে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে নাইটের গাড়িগুলো যখন পকেট রোডে ঢুকবে, তখন যাতে 3-4টা গাড়ি একসাথে ঢুকে, ঠিক আছে? এটা সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে। কেউ কারো প্রতি পারাপারি না, হুড়োহুড়ি না, কারো কোনো রেশারেশি দরকার নেই, একজন আরেকজনকে ফলো করে যান, বুঝছেন? তো এই হচ্ছে কি আমার এই ঢাকা থেকে এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাই, আমরা যারা বাস ফ্যান আছি, তো বাস ফ্যানদের প্রতি আপনার কি মানে মন্তব্যটা কিরকম? আসলে আমাদের প্রতি মন্তব্যটা যদি আমি করি, তাহলে বিচারকরা দেয় না যেরকম ভাবে হাত উঠিয়ে 10-এ 10, 5-এ 5, 8-এ 8 বা এই যাতে না। তবে ওইখানে যদি 10-এ 10 দেওয়া থাকে না, তাহলে আমি শূন্য আরেকটা বাড়িয়ে দিই, 100 করে দিই। আসলে এখানে তাদের স্বার্থ শুধু একটাই, ভালো লাগা, শখের বস্তু। এটা হচ্ছে তাদের শখের বসে তাদের এটা করে। এখানে কারো কোনো প্রফেশনাল কোনো কিছু নাই। তার যে অবসর সময়টা, আমরা বিগত সময় অনেকে দেখছি যে এই বাস লাভারদের মতো বয়সী, উঠতি বয়সী যে ছেলেগুলো, এরা অনেকে অনেক পেশার সাথে জড়িত, অনেক বাজে রাস্তায় চলে গেছে, অনেক খারাপ রাস্তায় চলে গেছে, কিন্তু এদের দিকে তাকালে না ওই জিনিসগুলো আর মনে থাকে না। একটা জিনিস কি, আমি একজন ড্রাইভার, যখন একটা বাস লাভার একটা ছেলেকে আমি দেখি রাস্তার কোনায় বা কোনো একটা গাছের চিপায় বাঁধে গেছে, কোনো একটা পয়েন্টে সে দাঁড়িয়ে আছে, সে আমার দিকে, আমার গাড়ি এবং আমার দিকে সে তাক করে রাখছে ক্যামেরা। আমি যখন হেডলাইটের বাড়িটা দিই, তার মুখ থেকে যে একটা হাসি আসে, এই হাসিটা দেখলে না আসলে তখন নিজেকে একটা অন্যরকম অনুভূতি লাগে যে আমার কারণে এই ছেলেটার মুখে হাসি আসছে, তার মানে অনেক খুশি হয়েছে আমার কারণে। আমি একটা ক্ষুদ্র মানুষ, সে আমার জন্য একটা খুশি হয়েছে, মানে খুশি কিন্তু মানুষকে মানুষ এভাবে করতে পারে। এই দুনিয়াতে খুশি কাউকে খুশি কেউ এভাবে এমনি করতে পারে না, কিন্তু সে বিনা স্বার্থে নির্দ্বিধায় মনে করেন সে আমার একটু ভালোবাসায় বা আমার একটু আন্তরিকতায় সে খুশি হয়ে গেছে। এটার জন্য আমি তাদেরকে, আমি নিজ থেকে তাদের জন্য খুব দোয়া করি যে আল্লাহ তাদের ভবিষ্যৎটাকে অনেক উজ্জ্বলময় করুক এবং সর্বদা সকল বিপদ আপদ থেকে তাদেরকে আল্লাহ উদ্ধার ভাবে রাখুক। এটা আমি তাদের জন্য সবসময় দোয়া করি, কারণ তারা আমার ছোট ভাই বোন, ঠিক আছে, বন্ধুর মতো। ছোট ভাই, বন্ধু, বড় ভাই, যেই হোক না কেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা সারা জীবন থাকবে, যতদিন আমি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছে, ঠিক আছে। আর আমার বিশেষ করে আমার কাছে কিছু ভাই বন্ধু আছে যাদের কথা না বললেই নয়, তারা আমার বয়স অনেক ছোট, কিন্তু তাদের ভালোবাসা সবসময় আমাকে একটু মুগ্ধ করে রাখে। তাদের সাথে কথা বলা, সময় কাটানো, বিশেষ করে আপনি হয়তো তাদেরকে চিনেন, যেমন আমাদের হিমালয় ফ্যান পেজের যে গ্রুপের যে মডারেটর যারা আছে, যেমন শাহজালাল শাহন, সাব্বির, তারপরে এই ওদের সাথে জড়িত থাকা আরো অনেকে আছে, আহমেদ রনি, তারপরে কি বলে রবিন ভাই, আমার বদলা, সে আমার বদলা, ঠিক আছে, এক কথা বলতে গেলে সে আমার বদলা। আচ্ছা, তো এই এনাদের মতো কিছু ভাই বন্ধু যারাই আমার আছে, তাদের জন্য আল্লাহর কাছে আমি সর্বদা দোয়া দরখাস্ত রাখি যে আল্লাহ তাআলা তাদের সকল নেক আশা পূরণ করে, ঠিক আছে। আপনারা যারা বাস লাভার আছেন, আমাদের মতো ড্রাইভার যারা আমরা আছি, আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, কারণ আমরা রাস্তাঘাটে থাকি, কখন বিপদ আপদ, আমাদের বিপদ আপদ প্রতিটা গাইকে গাইকে দেখা গেছে একটা বিপদ আসলো, আল্লাহ কখন কার দোয়া কবুল করে ফেলে এটা আমরা কেউই জানি না। কার দোয়া ওই উসিলায় আমার জন্য একটা বরকতময় হয়ে দাঁড়ায় আমি জানি না। এই জন্য আমি সবার কাছে আমি দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। তো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে ইনশাআল্লাহ আবার কোনো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।